তো কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা ক্যাজুয়ালি একটা ভিডিও বানাবো। তো ভিডিওতে আজকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। যাদের হাতে সময় আছে তারা আমার সঙ্গে বসতে পারেন। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যে একটা বই আসলে কিভাবে পড়া উচিত। ধরুন যে কোনো একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্ট যখন একটা বই হাতে নেয়, সেই বইটা সে কিভাবে পড়বে। সাপোজ আমি এই বইটা আমি হাতে নিলাম, তো এই বইটা আমি কিভাবে পড়ব, একজন স্টুডেন্টের কিভাবে পড়া উচিত সেটাই আমি আমার মতো করে দেখাতে চাচ্ছি। আমি যে পদ্ধতিটা জানি, যে পদ্ধতিটা খুব কার্যকরী একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাদের হাতে আসলে সময় আছে এবং যারা পড়াশোনা শিখতে চান যে কিভাবে আসলে পড়তে হয়, হ্যাঁ, শুধু পড়া তো আমরা সবাই পড়ি, কিন্তু কিভাবে আসলে পড়া উচিত সেটা যাদের জানার আগ্রহ আছে, তো তাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আপনাদের হাতে যদি সময় থাকে, সময় নিয়ে একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন। সো আমি এই বইটা নিয়েছি। এই বইটা এটা আসলে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি। এটা আসলে এটার নাম হচ্ছে দ্য কসমিক প্লে অফ কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স। এটা হচ্ছে যে আন্তর্জাতিক বিষয়াবলী বা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটা বই। সো আমি এই বইটা হাতে নেওয়ার পরে এটা আমি আসলে কিভাবে পড়বো, আমি আমি কিভাবে পড়তে পারি। তো ধরা যাক প্রথম যে বইটা আমি যেটা নিয়েছি, আমার প্রথম কাজটা কি হবে। তো আমার প্রথম কাজটা হবে এই বইটাকে আমার একটু উলট পালট করে দেখা যে এর মধ্যে কি আছে। তো এটার নাম কি, এটার রাইটার কি, এটা দেখা, ভিতরে কি আছে না আছে আমি একটু থরোলি দেখা, মানে জাস্ট পেজগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু দেখা ভিতরে কি আছে না আছে, এটা দেখতে হবে। খুব অল্প সময়ের মধ্যে দেখতে হবে, বা যদি ভালো লাগে একটু সময় নিয়ে দেখবেন। দরকার হলে একটু পেজ বাই পেজগুলো উল্টিয়ে উল্টিয়ে দেখবেন যে ভিতরে কি আছে না আছে, কতগুলো পেজ আছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন। তো এটা প্রথম কাজ হচ্ছে, এটা এভাবে একটু দেখার পরের কাজটা কি। সেকেন্ড কাজ আমরা যেতে পারি যে ধরা যাক যে বইটা আমার শেষ করতে হবে, সিলেবাসটা আমার শেষ করতে হবে। তো এই বইটা আমার পুরোটাই পড়তে হবে, বা আমার যতটুকু পড়তে হবে ততটুকু আমি আইডেন্টিফাই করবো যেটা আমার পড়তে হবে, কতটুকু পড়তে হবে। তো ধরা যাক যে আমি প্রথম চ্যাপ্টার থেকেই পড়বো। তো প্রথমে আমি যেটা পড়বো সেটা হচ্ছে যে আমি এটার সূচিপত্রটা নিয়ে আমি দেখছি যে কী কী আছে। যেমন এখানে প্রথম চ্যাপ্টারে আছে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা, গ্রোকো রোমান থেকে সমসাময়িক বিশ্ব। মানে প্রথম চ্যাপ্টারের নামটা আমি দেখলাম যে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা কীভাবে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ আজকের এই অবস্থানে কীভাবে এসেছে পরিবর্তন হয়ে, সেটাই। তো এটা এখানে 38 পেজ পর্যন্ত আছে। তো এটা বিভিন্ন খণ্ডে ভাগ করা আছে। তো আমার এখন কাজটা কি, এখন কাজ হবে আমি যে প্রথমে যে পুরো বইটা আমি ওলট পালট করে দেখলাম, সেকেন্ড কাজটা হবে এই প্রথম চ্যাপ্টারটা একটু ওলট পালট করে দেখব। তো এখানে যেহেতু 38 পেজ পর্যন্ত আছে, তো আমি একটু 38 পেজ পর্যন্ত কি আছে এইটা আমি এরকমভাবে মানে জাস্ট এরকম পেজগুলো উল্টিয়ে উল্টিয়ে দেখবো আর কি। তো পেজগুলো যদি উল্টে পাল্টে দেখি যে আসলে ভিতরে কি আছে। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা, যেমন মানে ইভলিউশন অফ গ্লোবাল পলিটিক্সের কীভাবে ইভলিউশন হয়েছে সেই বিষয়টা নিয়ে এখানে প্রথম চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এখানে আছে প্রাগ ঐতিহাসিক কালের বিশ্ব ব্যবস্থা সম্পর্কে, তারপরে ধরা যাক প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লোহার যুগ, বিভিন্ন যুগের কথা লেখা আছে, যেমন প্রাচীন যুগের বিশ্ব ব্যবস্থা। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে হেডিংগুলো দেখছি ভিতরে কি আছে না আছে। আমি এরকম পেজগুলো উল্টিয়ে আমি হেডিংগুলো একটু দেখার চেষ্টা করব। তো এই যে পদ্ধতি, এটাকে বলে হচ্ছে স্কিম, মানে স্কিম করা। প্রথমে বইটাকে আমার স্কিম করে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ প্ল্যানিং করা যায় আমার ভিতরে কি আছে বইয়ের ভিতরে। যখন আমি এটা জানবো, এটার উপকারিতা কি। উপকারিতা হচ্ছে আমার ব্রেন সজাগ হবে যে এইটা ঘুরতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে। তখন আমার ব্রেন প্রথম মানে অনুমান করে নিতে পারবে। অনুমান করে নিতে পারলে আমাদের ব্রেন আসলে কম্পিউটারের মতো। তো আমি যে ইনফরমেশনগুলো নিব ওগুলো কোথায় স্টোর করবে বা কোথায় সাজাবে,
ব্রেন কিন্তু তখন পরিকল্পনা করে ফেলবে, বরং ব্রেন রিলেট করতে পারবে যে আচ্ছা আমার ওই জ্ঞানের সঙ্গে এই জ্ঞানের মিল আছে, তো আমার ভিতরে এটা আসতে যাচ্ছে, ব্রেন প্রস্তুতি নিয়ে ফেলল। তো আমি যখন এরকম উলট পালট করে দেখলাম, তো ব্রেন মোটামুটি প্রস্তুত নিয়ে ফেলেছে। এখন যদি আমি পড়ি তাহলে এটা আমার ব্রেন দ্রুত ক্যাপচার করতে পারবে এবং আমার স্মৃতিতে ভালো থাকবে। তারপরে আমার কাজটা কি? তারপরে কাজ হচ্ছে আমার পেজ বাই পেজ পড়া। তো আমি একদম প্রথম থেকে যদি পড়ি তাহলে পড়া শুরু করি। যদি আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি কীভাবে পড়তে হবে। তো ফার্স্ট হচ্ছে আমাকে পেজ বাই পেজ মানে পড়া। তো দেখা দেখি আসলে আমি একটু স্লো পড়বো, বাট বাস্তবে যখন আপনারা পড়বেন এটা অনেক ফাস্ট পড়বেন, দ্রুত পড়বেন। যেমন আমি যদি পড়ি, এখানে আছে থিম ইভলিউশন অফ গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল পলিটিক্সের ইভলিউশন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা, গ্রেকো রোমান থেকে সমসাময়িক বিশ্ব। বিশ্ব রাজনীতি, বিশ্ব ব্যবস্থা, বৈশ্বিক ইতিহাস, সংকট, দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক, ভূরাজনীতি, গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস ইত্যাদি বিষয়গুলো বোঝার জন্য আমাদের দুটো জিনিস জানা প্রয়োজন। প্রথমটি হচ্ছে সময়, অর্থাৎ একটি বৈশ্বিক ইস্যু কোন সময়ে বা কোন শতকে ঘটছে সেটি প্রথমে নির্ধারণ করা। আর দ্বিতীয়টি হচ্ছে স্থান, তথা ইস্যুটি বিশ্বের কোথায় বা কোন রিজনে ঘটেছে সেটি নির্ধারণ করা। সময় এবং স্থান এ দুটোর মধ্যেকার সম্পর্কটি বুঝতে পারলে আজকের 21 শতকের বহুমাত্রিক বিশ্ব রাজনীতি এবং ভূরাজনীতি বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থা সদা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বৈজ্ঞানিক আবিষ্কার, বাণিজ্যের প্রসার, সামরিকায়ন, সাংস্কৃতিক বিনিময়, যুদ্ধ, বিপ্লব, মহামারী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি, সংস্থা গঠন, পরস্পর বিরোধী জোট গঠন, নতুন নতুন জাতি রাষ্ট্রের উত্থান ইত্যাদি বিষয়গুলো এই পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করে। বর্তমানে আমরা 21 শতকের তৃতীয় দশকে বসবাস করছি। অতীতে আমরা আরও 20টি শতক অতিক্রম করে এসেছি, অর্থাৎ আজকে থেকে 2000 বছর পূর্বে শুরু হয়েছিল প্রথম শতক, তারপর দ্বিতীয় শতক, তারপর তৃতীয় শতক, তারপর চতুর্থ শতক। এভাবে চলতে চলতে আজকের 21 শতকে আমরা পদার্পণ করেছি। এই অধ্যায়ে আমরা সময় ও স্থান এই দুটোর সমন্বয়ে যুগে যুগে বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে আমরা আজকে যে বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থায় এসেছি সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো একটা মানে পেজের প্রায় অর্ধেকটা আমি প্রায় শেষ পর্যন্ত পড়ে ফেলেছি। তারপরে আরেকটা হেডিং এসেছে, সেটা হচ্ছে দ্য প্রিহিস্টোরি, মানে ইতিহাসের পূর্বে। বাংলায় হচ্ছে প্রাগৈতিহাসিক কালের বিশ্ব ব্যবস্থা। আজ থেকে 2000 বছর পূর্বে প্রথম শতাব্দী শুরু হওয়ার পূর্ব পর্যন্ত মানবজাতির বসবাসের যে দীর্ঘ ইতিহাস রয়েছে সেটিই মূলত প্রাগৈতিহাসিক কালের ইতিহাস। বিজ্ঞান অনুযায়ী পৃথিবীতে মানুষ বসবাস করছে 20 লক্ষ বছর ধরে, কিন্তু আমরা শতাব্দী গণনা শুরু করি মাত্র 2000 বছর পূর্ব থেকে। অর্থাৎ পৃথিবীতে প্রাণ সৃষ্টির পর থেকে প্রথম শতাব্দী শুরু হওয়ার আগ পর্যন্ত মানবজাতির বসবাসের সময়কালকে বলা হয় প্রিহিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগ। একইভাবে রাষ্ট্রবিজ্ঞানে এই প্রাগৈতিহাসিক যুগটিকে বলা হয় স্টেট অফ নেচার বা প্রকৃতির রাজ্য, যেখানে রাষ্ট্র বা বিশ্ব ব্যবস্থার কোনো অস্তিত্বই ছিল না। এটিকে আবার আদিম বা প্রিমিটিভ যুগও বলা হয়। এই যুগটিকে ব্যাখ্যা করার জন্য আনকন্ট্রাক্টেড পিপলস নামে একটি পরিভাষা রয়েছে। এর মানে হচ্ছে বিশাল ভূখণ্ডের এই পৃথিবীতে বসবাসকারী একটি জনগোষ্ঠীর সাথে অন্য আরেকটি জনগোষ্ঠীর কোনো যোগাযোগ ছিল না তখন। মানুষ তখন জানতই না তার পার্শ্ববর্তী ভূখণ্ডে কিংবা পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো জনগোষ্ঠীর বসবাস রয়েছে কিনা। এই প্রাগৈতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রাগৈতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে প্রস্তর যুগ
বা স্টোন এজ। এই সময়ে অশোধিত পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। জীবন ধারণের জন্য মানুষ শিকার এবং খাদ্য সংগ্রহের উপরে নির্ভরশীল ছিল। এই যুগের মানুষ ছিল এক খাদ্য সংগ্রহকারী প্রাণী। দল বেঁধে শিকার করাই ছিল তাদের পেশা। পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়ে শিকারকৃত প্রাণীকে একসাথে পুড়িয়ে খাওয়া হতো। একসাথে দল বেঁধে শিকার করা এবং পরবর্তীতে একসাথে বসে তা ভক্ষণ করার সেই সমাজ ব্যবস্থাটিকে আদিম কমিউনিজম বা প্রিমিটিভ কমিউনিজম বলা হয়। দ্বিতীয় হচ্ছে ব্রোঞ্জ যুগ। মানুষের দল বেঁধে বসবাস করার সেই সমাজটিকে টার্ম হিসেবে হান্টিং অ্যান্ড গ্যাদারার সোসাইটি বলা হয়। এই সমাজ ব্যবস্থায় পাথর ব্যবহারের স্বল্প ব্যবহারের মধ্যেই মানুষ বিভিন্ন ধাতু ব্যবহার করতে শিখে যায়। তামার আকরিক থেকে তামা আহরণ করে একে টিন, আর্সেনিক বা অন্য ধাতুর সাথে মিশিয়ে মিষ্ট ধাতু যেমন ব্রোঞ্জ তৈরি করাও শিখে যায়। একটি অঞ্চলের জনগোষ্ঠীর সাথে অন্য আরেকটি অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ শুরু হয় এই ব্রোঞ্জ যুগে। সেই সময়ে ধাতুর বহুল ব্যবহারের সঙ্গে বাণিজ্যও ধীরে ধীরে প্রসার লাভ করতে থাকে। হান্টিং অ্যান্ড গ্যাদার সোসাইটিতে বিভিন্ন বিষয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থার আবিষ্কার ওই সময়ের সমাজ পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করেছে। লোহার যুগ। প্রিহিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগের একটি পর্যায়ে মানুষ ধীরে ধীরে লোহার ব্যবহার শিখে যায়। লোহা দিয়ে অস্ত্র ও যন্ত্রপাতি তৈরি করা শুরু হয়। লোহার ব্যবহার শুরুর সাথে সাথে মানব সমাজে কিছু পরিবর্তন দেখা যায়। শুরু হয় কৃষি ব্যবস্থা এবং মানুষের মনে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের উদ্ভব ঘটে। উল্লেখ্য, এই প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ ও লোহার যুগ তিনটিকে একসাথে 3S সিস্টেম বা 3 যুগ পদ্ধতি বলা হয়। বর্তমানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা লিখে রাখি এবং রেকর্ড করে রাখি, যাতে তার ভবিষ্যৎ প্রজন্ম এসব থেকে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারে। কিন্তু প্রাগৈতিহাসিক যুগে তখনও লিখন পদ্ধতির আবিষ্কার হয়নি। ফলশ্রুতিতে প্রাগ ইতিহাসের কোনো লিখিত নথি বিশ্বের কাছে নেই। সেখান থেকে আমরা সেই যুগ সম্পর্কে বিস্তারিত জানতে পারি। তবে লৌহ যুগের শেষ দিকে লিখন পদ্ধতি আবিষ্কারের মাধ্যমেই প্রাগৈতিহাসিক যুগের ইতি ঘটে এবং প্রাচীন যুগের সূচনা হয়। অর্থাৎ প্রাগৈতিহাসিক থেকে প্রাচীন যুগে আসার সেতুবন্ধন হিসেবে কাজ করেছে লিখন পদ্ধতির আবিষ্কার। তো আমি মোটামুটি 2 পেজ পড়েছি। তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য পড়লাম যে আমি কিভাবে পড়েছি, যদিও আসলে আমি খুব স্লো পড়েছি। আপনারা যখন পড়তে যাবেন তখন অনেক ফাস্ট পড়বেন, এটা ভালো হয় যে আরও দ্রুত পড়তে পারেন। কারণ সময় যেহেতু আপনার হাতে যদি কম সময় থাকে অবশ্যই ফাস্ট পড়বেন, এবং যদি দ্রুত সময় সিলেবাস শেষ করতে চান অবশ্যই ফাস্ট পড়া উচিত। তো আমি যে পড়লাম, তো এটা তো সবাই পারে, যে এইভাবে রিডিং পড়ার পরে বোঝা, তো এটা তো সবাই পারে। আমরা ম্যাক্সিমাম মানুষ এটাই করি, আমরা এইভাবে পড়ে শেষ করে দিই। কিন্তু এরপরেও কাজ থাকে। আমরা যে এইটুকু পড়লাম, তো এর পরের কাজটা কি? এর পরের কাজ সবচাইতে ইম্পর্টেন্ট। অধিকাংশ স্টুডেন্ট শুধু এই পর্যন্ত এসে পড়ে, এরপরে আর আসলে কিছুই করে না। নেক্সট হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কাজ। ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কাজটা হবে এই যে আমি পড়লাম, এটা আমার মেমোরিতে কতক্ষণ থাকবে। সম্ভাবনা আছে এটা আমার মেমোরি থেকে ঘন্টাখানিকের মধ্যেই চলে যাবে। আর যদি আমি 24 ঘন্টা পার করি, ম্যাক্সিমাম 72 ঘন্টার মধ্যে এটাতে ম্যাক্সিমাম 10% আমাদের মেমোরিতে থাকতে পারে, আর বাকি সব ব্রেন থেকে বের হয়ে যাবে। সো এই কারণে আমার আসলে কি করণীয়, নাকি এরপরে আমি কি করতে পারি? এরপরে আমার যেটা করণীয়, যে আমি যেটুকু আমি পড়েছি এটাকে আমার আরেকবার রিভিশন দিতে হবে। এই টেকনিকটাকে বলা হচ্ছে স্পেস রিপিটেশন, অর্থাৎ রিপিটেশনটা করতে হবে। তো রিপিটেশন দিয়ে স্পেস রিপিটেশন বলতে বোঝায় যে বিরতি দিয়ে রিপিট করা। হতে পারে যে আমি এটা পড়াশোনা শেষ করলাম, তো আমি একটু রেস্ট নিলাম, বা 15-20 মিনিট পরে এসে আবার রিভিশন দিলাম, এটাকে বলে স্পেস রিপিটেশন। তো স্পেস রিপিটেশন করার যেহেতু আমি এখন করবো না, বাট এখনই আমি আরেকবার রিভিশন দেবো। অর্থাৎ আমি যেটা পড়েছি ফার্স্ট আমি আরেকবার রিভিশন দেবো। তো আমি যতটুকু পড়েছি আমি ফার্স্ট পড়েছি, এইবার আমি রিভিশন দেবো কিভাবে? আমি যতটুকু স্পিডে পড়েছি
তার অর্ধেক টাইমে আমি শেষ করবো, অর্থাৎ আমি দ্বিগুণ গতিতে এবার আমি পড়বো। তো এবার যখন আমি পড়বো তখন আমি একটা পেন্সিল বা কালার পেন হাতে নিব। এবার কাজ হবে আমি খুব দ্রুত পড়বো এবং যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়েছে সেখানে আমি দাগ দিয়ে যাব এবং এটা পড়বো খুব ফাস্ট, যে কারণে আমি শব্দ করে পড়বো না। তো আমি ফাস্ট যদি পড়ি তাহলে আমি জাস্ট দাগ দিয়ে যাচ্ছি। তো আমি এই সময়টার মধ্যে আমি আরেকবার রিভিশন দিলাম। তো রিভিশন দিয়ে এবার আমি পেন্সিল দিয়ে কিন্তু দাগ দিয়ে ফেলেছি যে আমি ফার্স্ট রিভিশন দিয়েছি এবং পেন্সিল দিয়ে দাগ দিয়ে রেখেছি যে আমি কি কি পড়লাম। সো এই যে পেন্সিল দিয়ে যে আমি দাগ দিয়েছি,
দাগ দেওয়ার ফলে আমার এখন কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো বা আমি কী কী গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা আমি ফাইন্ড আউট করতে পেরেছি। তো এবার কিন্তু আমার যখন আমি সেকেন্ড টাইম আমি পড়লাম তখন আমার কাছে মানে আরও বিষয়টা অনেক ক্লিয়ার মনে হয়েছে এবং মনে হচ্ছে যে এবার সহজে আর ভুলবো না। সো দ্বিতীয়বার রিভিশন দিতে আমার ব্রেন এই যে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। সো এইবার আমি কি করতে পারি, মানে এখন কি আমার কাজ শেষ? আমি তো একবার রিভিশন দিয়ে ফেলেছি, নাকি কাজ শেষ না? এবার আসলে কি করণীয়? তো এবার আসলে করণীয় হচ্ছে কি, এবার আবার রিভিশন দেওয়া। কীরকম এবার রিভিশন হবে? আমি যে পয়েন্টগুলো আমি এবার দাগ দিয়ে রেখেছি সেই পয়েন্টগুলোকে এবার আমি শুধু সেই পয়েন্টগুলো আবার রিভিশন দেবো এবং প্রয়োজন হলে আমি এবারে হচ্ছে নোট নিব যে আমি যে জিনিসগুলো করতেছি, আচ্ছা এটার সাথে কি কোনো আরও এক্সট্রা তথ্য অ্যাড করা যায় কিনা, এবার আমি প্রয়োজনে নোট করব বা এটাকে আমি কোথাও আলাদা পেজে আমি নোট করে রাখবো। এবার কাজটা হবে তাই, অর্থাৎ এবারের কাজ হবে যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি সেটাকে আমি আবার রিভিশন দিব এবং প্রয়োজনে নোট করব। সো এবার আসছে থার্ড স্টেপ, অর্থাৎ আমি কখন নোট করবো একটা বিষয়ের উপর, আমি কখন নোট তৈরি করবো সেটা কিন্তু এই স্টেপে এসে, যে এবার এই তৃতীয়বার রিভিশনে এসে। সো এবার আমি তৃতীয়বার যদি রিভিশন দিই এবং এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করি যে আসলে আমি কী কী জিনিসের ভিতরে ফাইন্ড আউট করেছি। যেমন আমার এই জিনিসটা ছিল যে প্রাগৈতিহাসিক যুগ নিয়ে কথা ছিল, যে এখানে ইভলিউশন অফ গ্লোবাল পলিটিক্স, যে বিশ্ব ব্যবস্থা, এইটা বিশ্ব গ্লোবাল পলিটিক্সটা কীভাবে আসলো। গ্লোবাল পলিটিক্সটা যদি প্রথমে আসে তো বলেছে যে প্রাচীনকালটা আসলে কেমন ছিল, যখন ইতিহাস বলে আসলে কেমন কিছুই ছিল না। তো সেটাইকে বলা হচ্ছে যে প্রাগৈতিহাসিক যুগ। যখন প্রাগৈতিহাসিক যুগ বলতে হচ্ছে যে যেখানে কোনো ইতিহাস ছিল না। তো শুরু থেকে যেটা আমি বলি, যে আমি দিয়ে রেখেছি সেগুলোকে আমি আবার বলি। হ্যাঁ, যেমন প্রথমেই দুটো ইম্পর্টেন্ট কথা ছিল যে বিশ্ব ব্যবস্থা যদি আমরা জানতে চাই, সব কিছু যদি জানতে চাই, তাহলে দুটো জিনিস আমাদের আসলে জানা দরকার। সেটা হচ্ছে যে সময় সম্পর্কে ধারণা থাকা দরকার এবং হচ্ছে স্থান সম্পর্কে ধারণা থাকার। কেন দরকার? কারণ যে কোনো বিষয় যদি আপনি বিশ্বে জানতে চান, তো আচ্ছা ওই দিন ঘটনাটা কখন ঘটেছে, এটা কি এখন ঘটেছে নাকি প্রাচীন কোনো ঘটেছে, মধ্যযুগে ঘটেছে, মানে আজ থেকে কত সময় আগে ঘটেছে নাকি এখনকার ঘটনা। সো সময় সম্পর্কে আমার ধারণা রাখা দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোন স্থানে ঘটেছে, সো এই স্থান সম্পর্কে আমার ধারণা রাখা দরকার। সো এইটা আমি এবার আমি রিপিটেশনে আসলাম যে এই পয়েন্টটা আমার ভালো লেগেছে, এটা আমি নোট ডাউন করে ফেলেছি। বা নোট ডাউন বলতে আমি একটু চিহ্ন দিয়ে রেখেছি, আমি প্রয়োজনে কিন্তু আমি এখন চাইলে একটা আলাদা কাগজে আমি নোট ডাউন করতে পারি এই সেম জিনিসটা আমি। আসলে আমরা যেটা করি যে আমরা পুরো বই ইচ্ছা মতো দাগ দিয়ে ফেলি না, এরকমভাবে তৃতীয় স্টেপে এসে আমি দাগ দিব বা আমি তৃতীয় স্টেপে এসে কোনো জিনিস পয়েন্ট আউট করবো বা আলাদা করে নোট করবো। এটা হচ্ছে এই স্টেপে এসে। তো আমার দুটো জিনিস জানা দরকার ছিল, একটা হচ্ছে যে সময় আর একটা হচ্ছে যে আমার স্থানে, যদি আমি বিশ্ব ব্যবস্থা সম্পর্কে জানতে চাই বা ইতিহাস সম্পর্কে জানতে চাই, তাই তো। এখানে বলেছে যে আরেকটা বিষয় ছিল যে আজকে থেকে প্রায় 2000 বছর পূর্বে তখন হচ্ছে যে এই ইতিহাসটা গণনা করা শুরু হয়। বলা যায় যে মানে শতকটা কখন থেকে শুরু হয়েছে। আজকে যদি আমি বলি যে 2025 সাল, তো 2025 সাল কেন কীভাবে আসলো? কারণ আজ থেকে 2025 বছর আগের থেকে এই সাল গণনাটা শুরু হয়েছে বা ওই সময় থেকে আসলে ইতিহাসটা রেকর্ড করে রাখা হচ্ছে। এর আগের যে সময় কিন্তু মানে মানুষ যে পৃথিবীতে এসেছে সেই সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মানে আসার আগে মাত্র 2025 বছর আগে কিন্তু থেকে ইতিহাসটা বলা যায় যে হিসাব রাখা শুরু হয়েছে। এর আগের হিসাবকে আমরা বলতেছি যে প্রাগৈতিহাসিক বা ইতিহাসের আগের অবস্থা। তার মানে এখানে এটা আমি যে কারণে দাগ দিয়ে রেখেছি বা পয়েন্ট আউট করে রেখেছি। তো প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝাচ্ছে যে এই 2000 বছর আগের অবস্থা। তাহলে মানুষ কবে থেকে পৃথিবীতে এসেছে, এখানে উল্লেখ করেছে যে 20 লক্ষ বছর আগে থেকে মানুষ এসেছে। সো এই কারণেই আমি 20 লক্ষ বছর শব্দটাকে দাগ দিয়ে রেখেছি এবং 2000 বছর পূর্বে যে মানুষ এসেছে এটাতেও আমি দাগ দিয়ে রাখলাম। তো আমরা সাল গণনা শুরু করি 2000 বছর আগের থেকে। আর প্রাণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রথম প্রাণ যখন সৃষ্টি হয়েছে তারপর থেকে কিন্তু মানুষ বা প্রাণীরা আছে, মানুষ আসছে আর সে প্রায় 20 লক্ষ বছর আগে, তারপর থেকে মাত্র 2 বছর আগের থেকে যে যুগটা, এর আগে মানে অর্থাৎ 2000 বছর আগের যে যুগকে আমরা বলতেছি যে প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগ। তো এই সময়টাকে আবার যে মানে বিভিন্ন ইতিহাসবিদ একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে যে স্টেট অফ নেচার বা প্রকৃতির রাজ্য।
অর্থাৎ তখন প্রকৃতি রাজত্ব করতো, অর্থাৎ তখন আলাদা করে মানুষের রাজত্ব ছিল না, প্রকৃতি রাজত্ব করতো। এই কারণে তারা একটা নাম দিয়েছে হচ্ছে প্রকৃতির রাজ্য। তারপর আরেকটা জিনিস পয়েন্ট আউট করেছি যে তখন মানুষের মধ্যে আসলে কোনো যোগাযোগ, মানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের বা একটা জাতির সঙ্গে আরেকটা জাতির কোনো যোগাযোগ ছিল না। ওই স্টেটটাকে ইতিহাসবিদরা নাম দিয়েছিলেন হচ্ছে আনকন্ট্যাক্টেড পিপলস বা আনকন্ট্যাক্টেড মানুষ যারা ছিল। অর্থাৎ একটা জাতির সঙ্গে, একটা অঞ্চলের মানুষের সঙ্গে একটা অঞ্চলের মানুষের হয়তো যোগাযোগ ছিল না, মানুষ জানতো না, মানুষ ভাবতো যে আমরা এই পৃথিবীতে আছি আর কেউ নেই, এটাই পৃথিবী, সব কিছু এখানেই। তো তখনও যোগাযোগ ছিল না, অর্থাৎ প্রি হিস্টোরিক যুগের বৈশিষ্ট্য যদি বলা যায় যে তখন মানুষের কোনো যোগাযোগ, এক জাতির সঙ্গে আরেক জাতির বা এক জায়গার মানুষের সঙ্গে আরেক জায়গার মানুষের কোনো যোগাযোগ ছিল না। তো তারপরে দেখা যাচ্ছে যে তিনটা সময়ে ভাগ করা হয়েছে, যে প্রাগৈতিহাসিক যুগকে তিনটা খণ্ডে বা তিনটা আলাদা আলাদা স্তরে ভাগ করা হয়েছিল। প্রথমটা ছিল যে যখন মানুষ পাথরের অস্ত্র ব্যবহার করতো, এটাকে নাম দেওয়া হয়েছে যে প্রস্তর যুগ। তারপরে মানুষ প্রথম মানে ধাতুর ব্যবহার শেখে, সেটাকে নাম দেওয়া হয়েছিল যে ব্রোঞ্জ যুগ। তো ব্রোঞ্জ যুগে দুর্বল ধাতুগুলো ব্যবহার করতে খুব শক্তিশালী অস্ত্র ছিল না। তারপরে আরেকটা যুগে এসেছে হচ্ছে লোহার যুগ। তো তিনটা যুগ ভাগ করা হয়েছে। এখান থেকে আমি কিছু পয়েন্ট আউট করেছি, কিছু কিছু পয়েন্ট শেয়ার করি। সেটা হচ্ছে যে প্রাচীন প্রস্তর যুগটা আসলে কি ছিল, তখন মানুষ কি করত। তো প্রাচীন প্রস্তর যুগে মানুষের পেশাটা কেমন ছিল, এই জিনিসগুলো এখানে উল্লেখ করেছে। যে প্রাচীনকালের যুগে যখন মানুষ পাথরের ব্যবহার শুরু করে, তখন মানুষের কাজ ছিল যে মানুষ মূলত ছিল হচ্ছে খাদ্য সংগ্রহকারী প্রাণী। তো এই জিনিসটাকেই এটা আমার কাছে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে আছে যে মানুষ তখন কেমন ছিল, খাদ্য সংগ্রহকারী প্রাণী। তো তাদের মূল পেশা ছিল কি তাহলে? মূল পেশা ছিল যে আমার খাবার সংগ্রহ করা, মানে দুনিয়ার হ্যাজার্ড আমার ছিল না, আমি জাস্ট খাদ্য সংগ্রহ করা। এবং তাহলে তাদের পেশাটা কি, যে আমার খাবার সংগ্রহ করা, হয়তো আমি ফলমূল সংগ্রহ করতে যেতাম কিংবা আমি পশু শিকার করতে যেতাম, প্রাচীনকালে যদি আমি জন্ম নিতাম আর ওই সময়টাতে। তো মানুষের পেশা ছিল তখন শিকার করা। এবং তারা শিকার করে আসলে কি করতো সেটাও এখানে পয়েন্ট আউট করেছি আমি, যে শিকার করার পরে তারা হয়তো আগুন জ্বালিয়ে সেটাকে পুড়িয়ে খেত। তার মানে হচ্ছে আগুনেরও আবিষ্কার ওই সময়টাতে হয়েছে। তারপরে ওই সময়টাতে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতো, অর্থাৎ মানুষ শিকার করতে একা শিকার করতো না, দলবদ্ধভাবে শিকার করতো এবং দলবদ্ধভাবে চলাফেরা করতো। তো দলবদ্ধভাবে চলাফেরা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে মানুষ তখন কীভাবে বসবাস করতো। এখন যেমন মানুষ চাইলে নিজের মতো বসবাস করতে পারছে, তখন পারতো না। এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ছিল মানে ওই সময়টা, যেটাকে মানে বলছি যে প্রস্তর যুগকে। এবং প্রস্তর যুগের পরবর্তীতে চেঞ্জ হয়ে মানুষ ধাতুর ব্যবহার শুরু করে, সেটার নাম হচ্ছে ব্রোঞ্জ যুগ। সো প্রস্তর যুগের আরেকটা নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম, মানে আদিম কমিউনিজম। অর্থাৎ কমিউনিজম বা যে কমিউনিজম কথাটা, এটা কিন্তু প্রাচীনকালে ছিল। সেই সময়টাতে মানে যখন মানুষ প্রস্তর ব্যবহার করতো, পাথর ব্যবহার করতো, তখন কিন্তু সামাজিক কমিউনিজম ব্যবস্থা ছিল, এটার নাম দিয়েছে প্রিমিটিভ কমিউনিজম। বা তখন আসলে কি সমাজে একটা কমিউনিটির মতো ছিল, মানুষ আলাদাভাবে কোনো কিছু করতো না, সবাই কমিউনিটির আন্ডারে ছিল। পয়েন্ট। তারপরে ব্রোঞ্জ যুগের কি কি কথা বলা আছে? ব্রোঞ্জ যুগকে বলা হচ্ছে যে মূলত হান্টিং অ্যান্ড গ্যাদারিং এর ব্যাপারটা, যে তখন সোসাইটি ছিল হান্টিং অ্যান্ড গ্যাদারিং, মানে আমি সব কোনো জিনিস, আমার পেশা কী ছিল, আমাকে হান্টার ছিলাম, আমার শিকার করতে যেতাম এবং সেটাকে আমি গ্যাদার করতাম। আমি হয়তো ফলমূল সংগ্রহ করতে যেতাম, সেটা এনে আমি গ্যাদার করতাম এবং তারপরে সবাই মিলে ভাগ করতাম। এই কারণে সোসাইটিকে বলা হতো হান্টিং অ্যান্ড গ্যাদার সোসাইটি। তো হান্টিং অ্যান্ড গ্যাদার সোসাইটি জিনিসটা কি, যখন মানুষ শিকার করতো এবং সব জিনিস এসে বা খাবার সামগ্রী এনে জড়ো করতো, ওই সোসাইটিকে হচ্ছে আমরা হান্টিং অ্যান্ড গ্যাদার সোসাইটি বলতে পারি। এটাকে বলতে পারি যেটা প্রস্তর যুগের শেষে বা প্রস্তর যুগ এবং ব্রোঞ্জ যুগে এটা ছিল। এবং প্রস্তর যুগে মানে থেকে ব্রোঞ্জ যুগে আসলে মানুষ ব্রোঞ্জের ব্যবহারটা বা তামার ব্যবহার করতে শেখে এবং বিভিন্ন এইটাকে আবার একটার সাথে একটা মিশিয়ে টিন, তারপরে হচ্ছে আর্সেনিক বা অন্য কোনো ধাতুর সাথে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করতো আর কি, যে জিনিসটা। অর্থাৎ কয়েকটা ধাতু ওটা মিশ্রণ করাও শিখে গিয়েছিল হাতিয়ার তৈরি করার ক্ষেত্রে। আর একটা পয়েন্ট এখানে বলেছে যে ওই সময় জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ শুরু হয়। এর আগে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ছিল না। প্রস্তর যুগে কিন্তু এক জাতি আরেক জাতিকে চিনতো না, জানতো না, ভাবতো আমরাই আছি। প্রথম যোগাযোগ ব্যবস্থাটা শুরু হয় কখন? যখন ব্রোঞ্জ যুগে।
তারপরে ব্রোঞ্জ যুগে তার মানে যোগাযোগ আচ্ছা, যখন যোগাযোগ ঘটে তখন কিন্তু এই আরেকটা ব্যবসা ঘটে, সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য হয়। তো যোগাযোগ করলে যখন আমরা একজন আরেকজনের সঙ্গে লেনদেন হয়, যোগাযোগ থাকলে লেনদেন হয়, তখন মানে এই সময়টাতে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। তারপরে আসে হচ্ছে লোহার যুগ, আয়রন এজ। সো প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগে যে থার্ড স্টেপটা ছিল, সেটাতে মানুষ লোহা আবিষ্কার করে। লোহা আবিষ্কারটার বিশেষত্ব কী? লোহা হচ্ছে আরও মজবুত ধাতু ছিল, এবং এই সময়টাতে মানুষ আরও শক্তিশালী অস্ত্র তৈরি করতে শিখে যায়। শক্তিশালী অস্ত্র তৈরি করার ফলে কী হয়? মানুষ যুদ্ধ বিগ্রহ করতে পারতো, মানুষের মানে তখনকার প্রযুক্তি অনেক আপডেটেড হয়ে যায়। তো এখানে কী লিখেছে আসলে? লিখেছে যে লোহার ব্যবহার শিখে গেল, এবং লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি করতে এবং অস্ত্র তৈরি করতে। তো তার মানে মানব সমাজে বেশ চেঞ্জ আসে, অনেক ধরনের চেঞ্জ আসে, এবং তখন কৃষি ব্যবস্থাতে একটা পরিবর্তন আসে। মানে মানে এর আগে ছিল মানুষ শিকার করার উপর নির্ভরশীল ছিল, অন্যের উপরে, বন জঙ্গলের উপরে, পরিবেশের উপরে সরাসরি নির্ভর ছিল। মানুষ তখন পরিবেশের উপর হস্তক্ষেপ করা শুরু করে। কোন স্টেজে আসে? এই আয়রন এজে এসে বা লৌহ যুগে এসে। তখন কৃষি কাজ করে খাওয়া শুরু করে মানুষ, যে আমি কৃষি আমি নিজেই কিছু ফলাবো, বা আমি পশু পাখি পালন শুরু করবো শিকার করার পরিবর্তে। তো এই যখন অস্ত্রের ব্যবহার শিখে গেলো এবং লোহার ব্যবহার শিখে গেলো, তখন এই স্টেজে এটা আমরা দেখতে পাচ্ছি। এবং তখনকার আরেকটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছি, যে তখনকার থেকে ধর্মের ব্যবহার শুরু হয়। ধর্মের ব্যবহারটা বা ধর্মের উদ্ভবটা এই সময়ে এসে শুরু হয়। মানুষের মধ্যে বিশ্বস্ততা, অর্থাৎ কৃষিকাজের সঙ্গে মানুষের ধর্মের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, যে মানুষ প্রকৃতির সঙ্গে একটা প্রকৃতিকে মানুষ বোঝার চেষ্টা করলো। তখন মানুষ কৃষিকাজ করা শুরু করলো, এবং তখনকার থেকে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসও তৈরি হওয়া শুরু হলো। এটা একটা জিনিস জানলাম। তো এই তিনটাকে মিলিয়ে আবার বলতেছে যে 3S সিস্টেম বা 3 যুগ পদ্ধতি বলা হয়। এই সময়টাকে বলা হচ্ছে আমরা 3 স্টেজ বা 3 যুগ সিস্টেম, 3S সিস্টেম বা 3 যুগ পদ্ধতি। আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করেছে, আমি পয়েন্ট আউট করে রেখেছি, যে তখনও লিখন পদ্ধতির আবিষ্কার হয়নি। মানে এই সময়টা একটা ইম্পর্টেন্ট কথা, যে কিভাবে মানুষ তখন মানে প্রাগৈতিহাসিক আমি কেন বলছি, কারণ ইতিহাস যে জিনিসটা আমি মনে রাখতে পারছি বা যে জিনিসটা আমি জানি না, সেই জিনিসটাতে প্রাগৈতিহাসিক বা ইতিহাসের আগের ঘটনা। তো আমি হঠাৎ করে আমি ইতিহাস জানা শুরু করলাম, এর আগে জানতাম না কেন? কারণ হচ্ছে তখন আসলে লিখন পদ্ধতি ছিল না, মানুষ লিখতে পারতো না। তো মানুষ কোনো জিনিস ঘটনা লিখতে পারলেও ছোটোখাটো হিসাব নিয়ে এসে লিখে রাখতো, বা কিন্তু তখনও ইতিহাস লেখা শুরু হলো না, মানে ব্যাপকভাবে লিখন পদ্ধতি ছিল না, যে কারণে মানুষ এই ঘটনাগুলো লিখে রাখতো না। তো এই জন্য আমরা ওই সময়ের আগে কোনো ইতিহাস আমরা জানি না, বেসিক্যালি আমরা এখন অনুমান করি, বাট এই তখন লেখা ছিল না। তবে লিখন পদ্ধতির আবিষ্কার তখনও হয়নি। একটা ব্যাপার হচ্ছে যে কারণে আসলে কোনো নথি বা পত্র ওইখানে লিখিতভাবে পাওয়া যায় না। তো এই সময় তো ধীরে ধীরে এই সিস্টেমটা কেন চেঞ্জ আসে, কেন মানে প্রাগৈতিহাসিক থেকে ঐতিহাসিক যুগটা আসে? কারণ হচ্ছে লিখন পদ্ধতির আবিষ্কার। যখন লিখন পদ্ধতির আবিষ্কার হয় এবং মানুষ লেখাপড়া শিখে যায়, তখন থেকে মানুষ হিস্ট্রি বা ইতিহাস লেখা শুরু করে। তো তখন থেকেই কিন্তু প্রাগৈতিহাসিক যুগটা শেষ হয়ে গেল। তবে প্রাগৈতিহাসিক যুগের শেষ হওয়াটা বা সেতু বন্ধনটাকে যদি বলা যায়, প্রাগৈতিহাসিক থেকে ঐতিহাসিক যুগের মানুষের সেতু বন্ধন ছিল লিখন পদ্ধতি। তো এই পর্যন্ত আমি পড়লাম। তো আমি আপনাকে যদি আবার মনে করাই দিই আমি কীভাবে পড়েছি। প্রথম যে কাজটা করেছিলাম, যে আমি বইটা হাতে নিয়ে একটু ওলট পালট করেছিলাম, মানে পেজ বাই পেজ ওলট পালট করেছিলাম। তো তারপরে আমি কি করলাম, তারপরে আমি সূচিপত্র দেখলাম যে কী আছে, তারপর থেকে আমি প্রথম পড়া শুরু করলাম। তো প্রথমবার আমি থরলি রিডিং করলাম। তো প্রথম কাজ ছিল আমি বইটা ওলট পালট করে দেখা, তারপরে পড়া শুরু করলাম। সো আমার প্রথম একটা মাইন্ড সেট আপ দিয়ে যখন পড়া শুরু করলাম, তখন আমি জাস্ট রিডিং করলাম। এরপরে আমি কি করেছি, এরপরে আমি একটা পেন্সিল নিয়েছি এবং খুব ফাস্ট রিডিং করেছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দাগ দিয়ে রেখেছি। তারপরের স্টেপে আমি কি করেছি, যে জিনিসগুলো আমি দাগ দিয়েছি সেই জিনিসগুলোকে আমি আবার রিভিশন দিয়েছি, বা আমি আলাদা করে পয়েন্ট আউট করে, মানে একটা ইম্পর্টেন্ট বা আমি আসলে নোট করতে পারিনি,
বাট যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই নোট করবেন। নোট করা আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই হোক, কারণ যাতে আপনি পরবর্তী যখন রিভিশন দেবেন ওই নোটটা রিভিশন দিলে আপনার হয়ে যাবে। সো এই স্টেপে এসে আপনি নোট করবেন। তো আমি এখন নোট করিনি, আপনারা নোট করে নেবেন অবশ্যই। যদি আপনাদের ইম্পর্টেন্ট মনে হয় যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, তখন অবশ্যই নোট করবেন এই স্টেপে এসে। তো এরপরের আসলে করণীয় কি? এখানে এই স্টেপটা কি আসলে শেষ না, আরও ভালোভাবে যদি আপনি পড়তে চান, আরও ভালোভাবে যদি আপনি শিখতে চান, নেক্সট স্টেপটা হবে সামারাইজেশন। অর্থাৎ আমি কি পড়েছি সেটাকে আমার সামারাইজেশন করা চেষ্টা করা। এটা হতে পারে যে আমি বই দেখেই সামারাইজ করব, আবার হতে পারে যে বই না দেখে সামারাইজ করা। আমাকে দুটোই করতে হবে। সো ফার্স্ট স্টেপে আমি বই দেখে সামারাইজ করব। আপনাদের কাছে মনে হতে পারে যে একটা জিনিস, এই ছোটো জিনিস আমি এত সময় ধরে পড়ব। আসলে ব্যাপারটা কি, আমি দেখানোর জন্য আমার সময় বেশি লাগছে। বাট আপনারা যখন পড়বেন এবং পদ্ধতিটা আয়ত্ত করে ফেলবেন, তখন আপনারা অনেক ফাস্ট পড়বেন। আপনার তখন মানে দ্রুত পড়া শেষ হয়ে যাবে এবং আপনার মনেও থাকবে। সো এবার কাজটাকে আমার সামারাইজেশন করা। তো প্রথমে আমি দেখে দেখে সামারাইজ করবো যে আমি কী কী পড়েছি। তো এটা করতে আমার জন্য সুবিধা হবে, কারণ হচ্ছে আমি অলরেডি নোট ডাউন করে বা পয়েন্ট আউট করে ফেলেছি। সো সামারাইজ করা আমার জন্য খুব ইজি। সো আমি কী পড়েছিলাম? তো আমি পড়েছিলাম যে আমার বইয়ের চ্যাপ্টারের নাম ছিল যে ইভলিউশন অফ গ্লোবাল পলিটিক্স, মানে গ্লোবাল পলিটিক্সে কীভাবে ইভল বা মানে ইভলিউশন করলো বা কীভাবে এই পরিবর্তনের করে এই অবস্থায় আসলো বা বিবর্তিত হলো। তো বলেছে যে যেটা এই বিষয়টা জানতে হয়, আমাদেরকে দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে স্থান বা প্লেস সম্পর্কে, একটা হচ্ছে টাইম সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। এবং বলেছে যে আজ থেকে এই যে ইতিহাসটা, এই সময়টা আসলে কীভাবে আসলো, এটা মানুষ আসছে হয়তো 20 মিলিয়ন বছর আগে থেকে। তো তারপরে ইতিহাস শুরু হলে কিন্তু মাত্র 2025 বছর আগে থেকে, 2000 সাল আমরা যদি বলি, আজ থেকে 2025 সাল বছর আগে থেকে, অর্থাৎ খ্রিস্টের জন্মের সময়কাল থেকে মানুষকে বলা হয় যে ঐতিহাসিক সময়কাল। এর আগের সময়কে আমরা বলতেছি প্রাগৈতিহাসিক। এবং প্রাগৈতিহাসিক সময়টাকে আমরা যদি বিশ্বব্যবস্থা তখন কেমন ছিল, প্রাগৈতিহাসিক বিশ্ব ব্যবস্থা এরকম ছিল যে তখন মানে মানুষ সেই ইতিহাসটা জানতো, লিখে রাখতো না। এবং মানুষ তখন কি প্রাকৃতিকভাবে, এবং দেখা যাচ্ছে যে আমার সময়কে মানুষ কোনো ইতিহাস লিখে রাখতো না। মানুষ আমরা ইতিহাসটা আমরা জানি না, ওই জানান না বলে ওটাকে আমরা প্রাগৈতিহাসিক বলতেছি। তো ওই সময়টাকে কি বলতো, আমরা বলতে বলি যে স্টেট অফ, মানে প্রকৃতি নিয়ন্ত্রিত একটা বিষয় ছিল, যে স্টেট অফ নেচার, বা ওই সময়টা ছিল যে প্রকৃতির রাজ্য। প্রকৃতি তখন নিজস্ব রূপে চলত। মানুষ হচ্ছে তারপরে হস্তক্ষেপ করা শুরু করে। এবং তখন একটা ব্যাপার ছিল যে মানুষ তখন কানেক্টেড ছিল না, এক সমাজের সঙ্গে আরেক সমাজের কোনো সম্পর্ক ছিল না। মানুষ বিচ্ছিন্নভাবে মানুষ বসবাস করতো। মানুষ জানতো না যে আমরা ছাড়াও পৃথিবীর অন্য জায়গায় মানুষজন আছে। এই সময়টাকে মানুষ বলতেছে যে মানে তখন ইতিহাসবিদগণকে 3টা স্তরে ভাগ করেছে। একটা ছিল হচ্ছে যে প্রস্তর যুগ, আরেকটা ব্রোঞ্জ যুগ, আরেকটা হচ্ছে যে লোহার যুগ। তো আমি দেখে দেখেই কিন্তু কিছুটা সাহায্য নিয়ে আমি সামারাইজ করতেছি। তো যদি আমি বলি যে এই প্রস্তর যুগে আসলে কেমন ছিল, প্রস্তর যুগে যদি আমরা দেখি যে তখন মানুষ ছিল বেসিক্যালি একটা খাদ্য সংগ্রহকারী ছিল। তো তখন মানুষের পেশা ছিল বলে আসলে কিছু ছিল না। পেশা ছিল হচ্ছে হান্টার করা, শিকার করতে যাও বা গ্যাদার করে নিয়ে আসা। তখন কিন্তু কৃষি ব্যবস্থা ছিল না এবং কোনো পেশা ছিল না। পেশা বলতে ওইটাই বোঝাতো। এবং তারা কি করতো, তারা ওই সবাই মিলে একসঙ্গে ওইটা কালেক্ট করে এনে পুড়িয়ে খেত। এবং তখনকার সবাই আসলে ইউনাইটেড অবস্থায় বসবাস করতো। এবং তখন আমরা বলতে পারি যে কমিউনিটির উপর নির্ভরশীল, এবং প্রথম কমিউনিজম তখন বলা যে তৈরি হয়, প্রিমিটিভ কমিউনিজম বলা যেতে পারে। তখন মানুষ নাম দিয়েছে এই স্তরটাকে ইতিহাসবিদ বলে যে প্রাচীন বা আদিম কমিউনিজম, সেটা। তো তারপরে আসে মানে তখন মানুষ পাথরের অস্ত্র যে ব্যবহার করা বাদ দেওয়ার পরে হচ্ছে মানে ধীরে ধীরে হাতিয়ার যে ব্রোঞ্জ ব্যবহার করা শুরু করে, অর্থাৎ মেটাল ধাতুগুলো ব্যবহার করা শুরু করে। তখন প্রাচীনকালে বিভিন্ন খনিজ সম্পদ থেকে, প্রকৃতি থেকে তারা বিভিন্ন ধাতু সংগ্রহ করে একটা একটার সঙ্গে মিশিয়ে তখন তারা ব্রোঞ্জ তৈরি করে। ব্রোঞ্জের বিভিন্ন আসবাবপত্র তৈরি করে, মানে আসবাবপত্র বলছি না, সরি, এই যে বাসন কোসন এগুলো তৈরি করতো, তারপরে হাতিয়ার তৈরি করতো, এগুলো তৈরি করতো। এবং এই সময় কিন্তু আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে এটা তারা এক্স সোসাইটি
সঙ্গে আরেকটা সোসাইটির প্রথম কমিউনিকেশন তৈরি হয় কীভাবে? আসলে এখানে যেটা লেখা নেই, আমার কাছে মনে হচ্ছে তখন চাকা তৈরি হয়, চাকা তখন মানে গাড়ি ঘোড়া তৈরি হয়, বা মানুষ হয়তো তখন বাহন তৈরি মানে ঘোড়া ব্যবহার করা শুরু করে, প্রথম কমিউনিকেশন তৈরি হলো। সো কমিউনিকেশন তৈরি হলে যেটা হয় যে ব্যবসা বাণিজ্য তৈরি হয়। তো ব্যবসা বাণিজ্য তৈরি হলো প্রথম, মানে ব্রোঞ্জ যুগে মানুষ ব্যবসা বাণিজ্যর দিকেও ধাবিত হয়। তারপরের স্টেজে যেটা বলা হয় যে ব্রোঞ্জ ব্যবহার করতে করতে মানুষ ধাতু ব্যবহার করতে করতে মানুষ সেসময় লোহা আবিষ্কার করে ফেলে। থার্ড স্টেপটাকে বলা যায় যে লৌহ যুগ বা আয়রন যুগ। ওই স্টেজে মানুষ লোহা ব্যবহার করে, এবং লোহার ব্যবহার যখন শিখে যায় তখন সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই বৈপ্লবিক পরিবর্তন এরকম হয়ে যায় যে মানুষ তখন মানে এই অস্ত্রের ব্যবহারটা এমনভাবে শিখে যায় যে তখন দেখা যায় যে তারা পেশাও বদল করে ফেলে। তখন প্রথম মানুষ পেশা বদল করে, মানে প্রথম পেশার সৃষ্টি হয় আসলে। তখন মানুষ কৃষিকাজ করা শুরু করে। হ্যাঁ, তখন কৃষিকাজ করলে আসলে কী হয় যে আগে যেমন শিকার করতে হয়, রান্না শিকার করা লাগে না, মানুষ পশু শিকার করে বা কৃষির উপর নির্ভরশীল হওয়া শুরু করে। এবং ততদিনে দেখা যায় যে যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপড হয়ে গেছে। এবং তখন কৃষি ব্যবস্থা যখন তৈরি হয় তখন দেখা যায় যে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে যে ধর্মীয় বিশ্বাসেরও তৈরি হয়। পেশার সাথে হয়তো ধর্মীয় বিশ্বাসের একটা সম্পর্ক থাকতে পারে, মানুষ প্রথম ধর্মীয় বিশ্বাসও তৈরি হয়। তো এই তিনটাকে মিলিয়ে আমরা বলতে চাই যে যেটাকে বলা হচ্ছে 3 এজ সিস্টেম বা 3টা এজের সিস্টেম বা 3টা যুগ বা পদ্ধতি, এটাকেও নাম বলা হয়েছে 3টা যুগ পদ্ধতি বলা হতো। এবং তখনকার আসলে কোনো রেকর্ড করার কোনো ব্যবস্থা ছিল না, মানে লিখে রাখার কোনো ব্যবস্থা ছিল না। কারণ কি, তখন মানুষ লেখাপড়া জানতো না, কীভাবে লিখতে বা লিখন পদ্ধতি ছিল না। যে কারণে এই যে 2025 সালের আগের ঘটনাগুলো আমরা জানি না। কেন জানি না? কারণ তখন লেখা পদ্ধতি ছিল না বলে মানুষ ইতিহাসটা ভুলে গিয়েছে, বা লিখিত কোনো ইতিহাস নাই। ওই জন্য আমরা বলছি এটা প্রাগৈতিহাসিক যুগ। এবং যে কারণেই আমাদের কাছে আসলে কোনো রেকর্ডপত্র বা দলিলপত্র ওই সময়টা নাই। তবে যখন লিখন পদ্ধতিটা আবিষ্কৃত হয় তখন থেকেই আমরা আধুনিক মানে ইতিহাস লেখা শুরু হয়, এবং তখন প্রাগৈতিহাসিক যুগ থেকে ঐতিহাসিক যুগে আমরা পদার্পণ করি। তো আমি এই জিনিসটা আবার যদি বলি যে এই যে আমি সামারাইজ করলাম, এটা পদ্ধতিটা কত তো অনেকবার এই জিনিসগুলো রিপিট করতে হচ্ছে। প্রথমে আমি পড়েছি, একবার রিডিং পড়েছি, রিডিং পড়ার শেষে আমি একটা পেন্সিল হাতে নিয়েছি, তারপরে আমি পয়েন্ট আউট করেছি, তারপরে পয়েন্ট আউট করার পর থার্ড স্টেপে গিয়ে আমি নোট ডাউন করা শুরু করেছি। নোট ডাউন করা শুরু করার পরে আমি তারপরে আবার রিভিশন দেওয়া শুরু করলাম, যে আমি রিভিশন দেব। তো রিভিশন দেওয়ার যখন শুরু করলাম তখন রিভিশন দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমার আসলে কাজটা কি, তখন আমি করলাম সামারি। আমি দেখে হয়তো একবার আমি সামারি করলাম, আচ্ছা আমি কী শিখেছি, খুব দ্রুত আমি সামারাইজ করলাম যে আচ্ছা, মানে আমার নিজের মনে সামারাইজ করতো। এই সামারাইজেশন গিয়ে বলা যেতে পারে যে আমরা অ্যাক্টিভ রিকল বা মনে স্মরণ করা। এই স্মরণ করা বা অ্যাক্টিভ রিকল যদি বলি যে এইবার আমি বইটা আমি দেখবো না, হ্যাঁ বইটা আমি বন্ধ করে রেখে বা আমি পেজ না রেখে আমি এটা মনে করার চেষ্টা করবো যে এতক্ষণ আমি কী পড়েছিলাম। তো আমি এতক্ষণ আসলে কী পড়েছিলাম, এতক্ষণে অলরেডি কিন্তু আমার মেমোরাইজেশন হয়ে যাওয়ার কথা, কারণ আমি কয়েকবার রিভিশন দিয়ে ফেলেছি এবং নোট ডাউন করে ফেলেছি, পয়েন্ট আউট করেছি, বুঝে পড়েছি। তো এবার তো মেমোরাইজেশনে আসার কথা, তো আমি কি পড়েছি দেখি আমার মেমোরিতে কতটুকু আছে। সো এবার যদি আমি চিন্তা করি যে আমি কী পড়েছি, আমি পড়েছি যে ইভলিউশন অফ হিউম্যান হিস্টোরি, যেটাকে বলে যে মানুষের ঐতিহাসিক যুগের যে বিবর্তনটা, সেটাকে আমি পড়েছিলাম। তো এইটা পড়তে গিয়ে আমার যেটা আমি কী জিনিস জেনেছি, যে মানুষের হিস্ট্রিটা কীভাবে শুরু হলো। হিস্ট্রিটা শুরু হওয়ার আগেও একটা সময় ছিল যখন আমি জানতাম না যে ইতিহাসে আরও মানে মানুষ যখন সৃষ্টি হয়েছে তারপর থেকে একটা লম্বা সময় কেটে গেছে, হয়তো 20 মিলিয়ন বছর আগে মানুষ সৃষ্টি হয়েছে। আর কিন্তু আমি ইতিহাস লেখা শুরু হয়েছে মাত্র 2025 সাল আগে, হ্যাঁ আজ থেকে 2025 বছর আগে। এর আগে মানুষ আসলে ইতিহাসটা লিখে রাখতাম, তখন লিখন পদ্ধতিই ছিল না, যে কারণে তখন সময়টাকে আমরা বলতেছি যে প্রাগৈতিহাসিক যুগ। তো এই বিষয়ে এটা আমরা যদি জানতে চাই তাহলে আমাদের মানে
তো এই বিস্তারিত সময়টা যদি আমি জানতে চাই, আমি কিন্তু আমার সময় জ্ঞান তো অবশ্যই আমার লাগবে, এবং স্থান সম্পর্কে যে কোনো স্থান সম্পর্কে যদি আমি জানতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি ইতিহাসটা জানতে পারবো। বাট ওই সময়টা যেহেতু ফার্স্ট যে আমার ইতিহাসের মধ্যেই নাই, তো ওই সময়টা আসলে কেমন ছিল? সেই সময়টা ছিল হচ্ছে বেসিক্যালি তিনটা স্তরে ভাগ করা যেতে পারে। যে তখন ছিল যে প্রথমে মানুষ পাথর ব্যবহার করতো, তখন ছিল প্রস্তর যুগ। তারপরে মানুষ ব্রোঞ্জ ব্যবহার করা শুরু করে, এবং ফাইনালি হচ্ছে লৌহ বা ধাতব বস্ত্র ব্যবহার করা শুরু করে। তো ব্রোঞ্জ প্রথম যখন প্রস্তর যুগ, সেটা আসলে কেমন ছিল? তখন মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করতো। তখন মানুষ মানে এই তখন তখন মানুষের ধারণা ছিল কি যে এই মানে আমরা যারা আছি এরাই মানুষ আছি, এর বাইরে কোথাও সম্পর্কে তাদের ধারণা ছিল না, অর্থাৎ কোনো কানেক্টেড ছিল না, মানুষ সেটা নট কানেক্টেড ছিল। এরকম ছিল যে তারা জানতো না, যোগাযোগ ব্যবস্থা বলতে আসলে কিছু ছিল না। এবং তখন মানুষ ব্যবহার করতো, তখন মানুষ শিকার করতে যেত, শিকার করার পরে তারা শিকার করতো বা ফলমূল আগ্রহ করে হান্টিং করতো, এবং সেটা এসে গ্যাদার করতো। তারপরে মানুষ কী করতো, মানুষ কমিউনিটির দেবার সবাই মিলে ওটাকে আগুনে ঝলসিয়ে পুড়িয়ে তারপরে খেত বা শেয়ার করে খেত। এবং মানুষ কমিউনিটির বাইরে যেত না, কমিউনিটির বাইরে কোনো সিদ্ধান্ত দিতে হতো না, মানুষ একত্রে থাকতো আর কি। তারপরে আসে হচ্ছে ব্রোঞ্জ যুগ, যখন মানুষ ব্রোঞ্জ সেম কাজই করতো, তাদের পেশা হচ্ছে শিকার করা, বাট তখন ব্রোঞ্জের হাতিয়ার তৈরি হয়। ব্রোঞ্জটা কীভাবে তৈরি হয়? মানুষ প্রথমে বিভিন্ন ধাতু তৈরি করতো, যেমন টিন, আর্সেনিক এবং অন্যান্য ধাতু কেমিক্যালকে দিয়ে মিশিয়ে টিশিয়ে ব্রোঞ্জের হাতিয়ার তৈরি করা শুরু করে, এবং সেটা দিয়ে মানুষ একটু আপডেটেড হয়। এবং এই সময়ে এসে কী হয়, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা তৈরি হয়। তো যোগাযোগ ব্যবস্থা তৈরি হওয়ার পরে কী হলো, তখন স্বাভাবিকভাবে মানুষের ব্যবসা বাণিজ্য তৈরি হয়। তারপরের স্টেপটা কী আসে? তারপরে স্টেপ আসে যে লৌহযুগ। লৌহযুগে লোহার হাতিয়ার তৈরি হওয়া শুরু হয়, অস্ত্রপাতি তৈরি হয়, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হওয়া শুরু হয়ে যায়, মানুষ অনেক আপডেট হয়ে যায়। এবং তখনকার থেকে মানুষ কৃষিকাজ করা শুরু করে, এবং কৃষিকাজ মানে ব্যবসা বাণিজ্য শুরু মানে প্রসার ঘটে, যোগাযোগ ব্যবস্থা প্রসার ঘটে। এবং আরেকটা জিনিসের প্রসার ঘটে, সেটা হচ্ছে যে ধর্মীয় ব্যবস্থা। মানুষ তখনকার থেকে ধর্মীয় বিশ্বাসটা মানে দৃঢ় হয়ে থাকে, মানুষ ধর্মীয় বিশ্বাস করা শুরু করে। আর তিনটা যে আমি বললাম যে প্রথম মানে এই তিনটা যুগকে বলা হচ্ছে যে আমরা তখন 3H সিস্টেম বা 3 যুগ পদ্ধতি। এবং আসলে কি এই সময় আমরা আসলে যেহেতু ওই সময় লিখন পদ্ধতি ছিল না, এই কারণে আমরা ওই সময়ের ইতিহাস আমরা জানতে পারি না। তো ইতিহাস আমরা কখন জানতে পারি? যখন লিখন পদ্ধতির আবিষ্কার হয়, অর্থাৎ লিখন পদ্ধতি আবিষ্কার হওয়ার ফলে আমাদের ওই প্রাচীন ওই সময়টা থেকে আমরা পরবর্তী স্তরে উন্নীত হই। সো এই যে আমি সামারাইজ করে ফেললাম, এখন দেখা গেল যে আমার এই জিনিসটা আমার মাথায় আছে, এই কয়েকবার পড়ার পরে রিভিশন দেওয়ার পরে যদি আমি এই কাজটা খুব ফাস্ট করতাম, তাহলে কিন্তু আমার এইটা হয়তো এই সেম কাজটা আমি হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি পড়াটা শেষ করে ফেলতাম, বা তখন আমি এটা আরও দ্রুত সময়ে শেষ করা যেত। সো আমি পদ্ধতিটা আমি আপনাদের মনে বোঝাতে পেরেছি যে এইভাবে লাস্টে এসে আমার এইভাবে করতে হবে। তো আমি যদি তাড়াহুড়ো এইভাবে না করে, আমি যদি রিভিশন না দিয়ে, বা আমি যদি মাথায় না আনার চেষ্টা করি, অ্যাক্টিভ রিকল না করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই পড়াটা আমার মাথায় থাকবে না। তো যারা পড়া মনে রাখতে চান, ভালোভাবে শিখতে চান, এটা বই কীভাবে পড়বেন, তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। সো এই অবস্থায় আমার কিন্তু বই না দেখেই আমি বলতে পারি যে আমি কী করেছি। তারপরেও কি আসলে আমার মাথায় এটা থাকবে কিনা, না এরপরেও আমি এটা ভুলে যাব। তো এরপরে আমার যেটা করতে হবে, আমি এটা ব্রেক নিব। হ্যাঁ, যে আমি ধরা যাক আমাদের যেটা আছে যে পমোডোরো পদ্ধতি, আমি যেটা করতে পারি যে আমি 25 মিনিটের মতো ব্রেক নিয়ে 25 মিনিট আমি পড়াশোনাটা করার পরে আমি হয়তো 25 মিনিট আমি এই পদ্ধতিতে পড়বো। দেখা গেলো যে প্রথমে 15 মিনিট আমি একটা রিডিং করলাম, তারপরে আমি 5 মিনিট সময় নিলাম হচ্ছে নোট ডাউন করতে, লাস্ট 5 মিনিটে আমি ওই নোট রিভিশন দেওয়া শুরু করলাম, এবং লাস্টে হচ্ছে আমি একটা সামারাইজ করলাম। দেখা গেলো এরকম হয়তো 12-13 মিনিট রিডিং পড়ার পরেই এই কাজটা আমি করতে পারি। এবং লাস্টের দিকে যখন আমি সামারাইজ করা শুরু করলাম বা মেমোরি থেকে আনার চেষ্টা করলাম, বইটা বন্ধ করেও যখন আমি সামারাইজ করতে পারলাম, তখন আমি সফল। তারপরে আমি 25 মিনিট হয়ে যাওয়ার পরে আমি 5 মিনিটের একটা ব্রেক নিব, এবং সম্ভব হলে অন্য একটা টপিকে চলে যাব। এবং এরপরে হয়তো 20-25 মিনিট আবারও আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে বা দিনের কোনো এক সময় গিয়ে আমি
আবারও এই যে সামারাইজ করেছি এটা আমার মনে করার চেষ্টা করবো বসে বসে। আচ্ছা তখন কী করেছিলাম, যখন আমি এটা আবার সামারাইজ করব তখন কিন্তু আবার মেমোরিতে আবার চলে আসবে। আর যদি ভুলে যায় তখন আবার একটু বইটা উল্টে দেখলাম বা নোটটা আবার উল্টে দেখলাম। এবং 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আমাকে, মানে 72 ঘন্টার মধ্যে অবশ্যই আমাকে আবার এটা মনে করতে হবে বা আবার এটা আমাকে পড়তেই হবে, আদারওয়াইজ আমি এই জিনিসটা ভুলে যাব। এবং 72 ঘন্টার মধ্যে একবার এবং সপ্তাহে আরেকবার। হ্যাঁ, মানে 72 ঘন্টার মধ্যে একবার পড়বো এবং ওই সপ্তাহের মধ্যে আরেকবার রিভিশন দিব এবং মাসের মধ্যে আরেকবার। তো এই কয়েকবার রিভিশন দিলে আমার আশা করি এই যে কোনো টপিক এইভাবে মনে রাখা সম্ভব। তো আমি এক্সাম্পল হিসেবে আজকে আমি আপনাদেরকে এইটুকু দেখলাম। তো এবার আপনাদের কাছে মতামত নেওয়ার পালা যে আপনারা আসলে কিভাবে পড়াশোনা করেন। সো কমেন্ট করে জানান যে আপনারা কিভাবে পড়াশোনা করেন, কীভাবে পড়েন। আমার আপনাদের কাছ থেকে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। বা আমার এই পদ্ধতিটা যেটা আমি শেয়ার করলাম এটা কিন্তু আমি নিজে মানে আবিষ্কার করেছি তা না, এটা যারা মানে পড়াশোনায় এক্সপার্ট মনোবিজ্ঞানী যারা আছেন বা যারা এই বিষয়ে এক্সপার্ট তারাই এই পদ্ধতিটা ফাইন্ড আউট করেছেন। আমি জাস্ট শিখেছি এবং শিখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে, আপনারা নিজেরা কীভাবে পড়েন এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম আরও বেশি টেকনিক নিয়ে আসবো আশা করি। এবং পড়াশোনাটা আমি আপনাদের সঙ্গে এইভাবে আগামীতে আরও শেয়ার করতে চাচ্ছি। নেক্সট আমি কীভাবে, মানে আমি কি এই পদ্ধতিটা কন্টিনিউ করবো কিনা, মানে এরকম আবারও ভিডিও বানাবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সেটা জানাবেন যে হ্যাঁ ঠিক আছে এই পদ্ধতিটা ঠিক আছে, ওকে আমি কন্টিনিউ করতে পারি বা আমি নেক্সটকে আবার ভিডিও নিয়ে আসবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক দিতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে।